নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। নিট মানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এই পরীক্ষাটিতে আপনারা জানেন এটা নিয়ে প্রচুর তোলপাড় হয়ে গেছে চারিদিকে। মানে অনেক দুর্নীতির গন্ধ, দুর্নীতির খবর চারিদিক থেকে আসছে। আর এটা আরো বেশি করে মানুষের সামনে চলে আসে যখন এনটিএ আরেকটি পরীক্ষা বাতিল করে, সেটি হলো ইউজিসি নেট, যেটা প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে যায় এবং তারপর বাধ্য হয় কেন্দ্রীয় সরকার এই পরীক্ষাটি বাতিল করতে। তারপরে এই নিটের যে বিষয়টা, যে এই দুর্নীতি, সেটা আরো পোক্ত হয়ে যায় যে হ্যাঁ, এরকম কিছু একটা হয়েছে। এবার এই নিটে এবছর 24 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল, ডাক্তারি পরীক্ষা এটি। ভবিষ্যতের এরা হবু ডাক্তার বা এদের থেকে কয়েকজন ডাক্তার হবে কিছু মানুষ। যখন পরীক্ষাটা হলো আর তারপর যখন ফলাফল বেরোনোর কথা ছিল, সেটা ছিল 14ই জুন। হঠাৎ করে সেটা চলে আসলো 4 জুন, মানে যেদিন লোকসভার রেজাল্ট বেরোলো। এবার এটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে 14ই জুন যদি বেরোনোর কথা থাকে তাহলে সেটা কেন 4 জুন হবে। এখান থেকে অনেকের মতামত এটা যে এক্সিট পোলে যে দেখিয়েছিল বিজেপি 400 পার, সেখান থেকে একটা কনফিডেন্স চলে আসে, ঠিক আছে ওই দিনই বের করে দিই, পরেরটা পরে দেখা যাবে, কোনো দুর্নীতি হলেও এটা ম্যানেজ হয়ে যাবে। যাই হোক, হাওয়া অন্যরকম ছিল, ফলাফল অন্যরকম হয়েছে। আর তার পরিণতি হিসেবে এই নিটের এখনকার যে আন্দোলন, সেটারও ফলাফল অন্যদিকে যাচ্ছে, বিরোধীরা সরব হয়েছে। যখন রেজাল্টটা বেরোলো তখন সবার চক্ষু চড়ক গাছ, তার কারণ 2024-এর এই নিট পরীক্ষায় 67 জন একসাথে প্রথম স্থান অধিকার করেছে। 720-র মধ্যে 720 নাম্বারই এরা পেয়েছে, এই 67 জন, যেটা এর আগে মাত্র 4 জন প্রথম হয়েছিল, সেখানে একবারে 67 জন। এবার এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, কেন 67 জনের মেরিট বা মেধা কি সমান হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে এবার কথা আছে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী নিয়ে। এখানকার যে সিস্টেমটা আছে যে প্রতিটা প্রশ্নের জন্য মান রয়েছে 4, আর যদি কেউ ভুল করে তার জন্য আরো 1 অতিরিক্ত বাদ যাবে, মানে 5। তার মানে যে ফার্স্ট হয়েছে বা প্রথম হয়েছে সে যদি 720 পায়, তাহলে দ্বিতীয় যে হবে সে যদি একটি প্রশ্ন ছেড়ে দেয় তাহলে 4 বাদ দিয়ে দিন, 716। এবার থার্ড কে হওয়ার কথা, তাহলে ধরুন যে দ্বিতীয় রয়েছে তার সাথে সে 720টি বা 720ই অ্যাটেন্ড করেছে, কিন্তু একটা ভুল হয়ে গেছে, তার মানে সে পাবে 715। কিন্তু দেখা গেল 1563 জন এরকম রয়েছে যারা গ্রেস মার্কস পেয়েছে, এবং তার মধ্যে অনেকে রয়েছে যারা 717 বা 718 নম্বর করে পেয়েছে। এটা কোথা থেকে হলো? এটার প্রথমত সঠিক উত্তর আসেনি। তারপর যখন সুপ্রিম কোর্টের কড়া নাড়া হলো দরজার, তখন গিয়ে দেখা গেল, বলা হলো যে এদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে, কারণ বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ যে এরা দেরি করে পৌঁছেছিল বা দেরি হয়ে গেছে এক্সামিনেশন সেন্টারে আসতে। সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করে দেয় এবং তারপর বলা হয় যে এই গ্রেস মার্কসকে কেটে দেওয়া হচ্ছে, তারপর যদি তারা পরীক্ষা দিতে পারে তাহলে এই 1563 যে সংখ্যাটি রয়েছে তারা পরীক্ষা দিতে পারে। এরপর আস্তে আস্তে এটার গিট আরো খোলা শুরু হয়, তদন্ত আরো ভিতরের দিকে যেতে থাকে। এরকম শোনা গেল যে অলরেডি 3 থেকে 4টি রাজ্যে খোঁজ করেই প্রায় 100 কোটি টাকার কাছাকাছি খোঁজ মিলে গেছে এই দুর্নীতির, এবং এটা হিমশৈলের চূড়া মাত্র। এটা 1000 কোটি টাকা পর্যন্ত চলে যেতে পারে। পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছিল। নাম চলে আসলো গোদ্রার। এর আগে আপনারা গোদ্রাকে চিনেছেন নরেন্দ্র মোদী 2002 দাঙ্গা, তবে এবার সে তার জন্য না, এবার হচ্ছে গোদ্রা সামনে চলে এসছে। জয় জলরাম স্কুল নামে একটি স্কুল রয়েছে, সেই স্কুলে পুলিশ সন্দেহ করছে 30 জন যে পরীক্ষার্থী তারা প্রত্যেকে এর সাথে যুক্ত। ইভেন পরীক্ষার সেন্টারটি পুরোপুরি বিক্রি হয়ে গেছিল দালালদের কাছে। এটা রয় ওভারসিজ কোচিং সেন্টার, এটাকে নিয়ে সন্দেহ রয়েছে। এই দুটো জায়গাতেই অনেক বাইরের রাজ্যের কোথাও উড়িষ্যা, কোথাও ঝাড়খণ্ড, বিভিন্ন রাজ্যের থেকে গিয়ে ওখানে পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা। এবং রয় ওভারসিজ এজেন্সি সম্পর্কে জানা যায় যে ওখানে 2,68,00,000 টাকার রফা হয়েছিল। ওখানে এক্সপার্টরা বসেছিল পরীক্ষা দেওয়ার জন্য, এবং প্রত্যেকটি পেপারের জন্য 10 থেকে 15 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী স্কিল ইন্ডিয়ার যুগে কিন্তু আপনারা এই স্টার্ট আপটা খুলতেই পারেন, যে এরকম আপনি একটা সংস্থা খুললেন যে এরকম চিটিং করবে, এরকম সব এক্সপার্টরা বসে থাকবে, তারা তাদের মতো গিয়ে পরীক্ষা দিবে, প্রতি পেপার অনুযায়ী 10 থেকে 15 লক্ষ টাকা। এরপর জানা যায় যে অনেকে ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত দিয়ে দিয়েছে। এবার পাবলিক কিন্তু বেসিক্যালি খুব বুদ্ধিমান, বিশেষ করে কিছু অভিভাবক, এগুলো বলে লাভ নেই, তার কারণ তারা বিজনেসটা ভালো বোঝে এবং তারা দেখেছে দিনের শেষে গিয়ে ফায়দা আছে। দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষে সরকারি থেকে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যাও বেশি এবং সিট সংখ্যাও বেশি। এবার সেখানে পরীক্ষা দিয়ে বা তারপর পড়ার যে খরচ রয়েছে সেটা 1.5 কোটি থেকে 2 কোটি টাকায় পৌঁছে যায়।
তো সেখানে আমি যদি দুর্নীতি করে কাউকে সেটিং করে এটা সব মিলে 40 থেকে 50 লক্ষ টাকার অফার করতে পারি, তাহলে আমার প্রফিট বেশি, তাহলে অসুবিধার কিছু নেই। এবার প্রশ্ন হলো, আজকে মানুষের এসে মনে হচ্ছে যে কেন 67 জন হলো, কেন 717 বা 718 এই উদ্ভট নাম্বারটা আসলো, কেন এতগুলো লোক মানে এরকম জায়গায় চলে গেল। এর আগের বছর পর্যন্ত এরকম একটা ব্যাপার ছিল যে 700 পেলে ভারতবর্ষের দামি বা সরকারি নামি, ক্ষমা করবেন, নামি মেডিকেল কলেজগুলোতে পড়া যাবে, 680 690 এরকম যদি মার্কস থাকে তাহলে রাজ্যের ভালো নামি মেডিকেল কলেজগুলোতে পড়া যাবে। এবার 680 যারা পেয়েছে তাদের র্যাঙ্ক চলে গেছে 7,000 থেকে 7,500, যেটা আগের বার ছিল 1500 থেকে 1600। যারা 650 র্যাঙ্ক করেছে তাদের র্যাঙ্ক আগের বার ছিল 7 থেকে 7,500 মধ্যে, তাদের র্যাঙ্ক চলে গেছে 30 থেকে 32,000, সেটাও পেরিয়ে চলে গেছে। ইভেন যে 67 জন প্রথম হয়েছে তারাই ভারতবর্ষের বেস্ট মেডিকেল কলেজে একসাথে পড়তে পারবেন না। পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে রক্তবমি যখন শুরু হয়েছে তখন এটা নিয়ে আমরা সমস্যা ভাবছি। সমস্যা অনেক আগের, এটা রোগ অনেক আগে ধরা পড়েছে এখানে বা ধরে গেছিল সিস্টেমের মধ্যে। আজকে দুটো পরীক্ষা ক্যান্সেল হয়েছে বলে এনটিএ কে নিয়ে কথা হচ্ছে, এটা অনেক আগে শুরু হয়েছে। চেন বেড়েছে, উৎসাহ বেড়েছে দালালদের, কাঁচা টাকা ইনকাম হচ্ছে, তাই এবার সংখ্যাটা বেড়ে যাওয়াতে এই সমস্যাটা সবার সামনে চলে এসছে। কোন জায়গায় সিস্টেম এসে দাঁড়িয়েছে ভাবুন। মানে একটা গরিব ছেলে, আপনি বড় লোকদের ছেড়ে দিন, মেধার কথা তাদের ছেড়ে দিন, যারা ডিপ্রাইভ হয়েছে সবাই হয়েছে, তারপর আপনি ভাবুন যে গরিবদের জায়গাটা কোথায়, তাদের মেধার কি মূল্যায়ন। যেই ছেলেটি অমুক হোয়াটসঅ্যাপ থেকে অমুক গুগল সার্চ করে কোনো মতে মক টেস্ট দিয়ে এই বন্ধুর ওই বন্ধুর থেকে ধার নিয়ে সারাদিন দিনের পর দিন মুখ বুজে পড়ে গেছে, পকেটে পয়সা নেই, সংসার চালানোর তার বাবার সামর্থ্য থেকে পড়াবে কি করে ভালো ভালো টিচারদের কাছে, যেখানে মানে সেই মানুষগুলো যারা পড়তে পারেনি ঠিক করে টাকার অভাবে, তারপর কেবল মেধার জন্য এখানে সুযোগ পাওয়ার কথা, সেখানে পয়সাওয়ালা গার্জিয়ানরা সেখানে গিয়ে ফিট করেছে, ফিট করে নিয়ে কোশ্চেন আগের থেকে নিয়ে নিয়েছে। তারা তো প্রথমে প্রাইভেট পড়িয়েছেই দামি জায়গাতে টাকা খরচ করে, তারপর বিভিন্ন ইনস্টিটিউটকে সেট করে এরকম করে পরীক্ষা হয়ে ডাক্তার হচ্ছে, তারপরে গিয়ে আবার বেসরকারিতে ডাক্তার হবে। এই গরিব ছেলে মেয়েগুলোর কি হবে, মানে তাদের তো শেষ অবস্থা। দেখুন, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন এবং আপনারা সবাই সবকিছু জানেন। আমি কেন বললাম জানেন তো, আজকে আমি দেখলাম সংবাদ প্রতিদিনে একটি খবর বেরিয়েছে, যেখানে দেখা গেল যে কানাইয়া কুমার রাইট টু ইনফরমেশন অ্যাক্টে যখন মানে দরখাস্ত করেছিল যে এই পরীক্ষা পে চর্চা একটা করতো না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাজার হাজার ছাত্ররা বসে থাকতো কোনো একটা গ্যালারিতে, আর সে একটার পর একটা জ্ঞান দিত বা ভালো ভালো বচন শোনাতো। 2018 থেকে পরীক্ষা পে চর্চা শুরু হয়, 2023 পর্যন্ত প্রায় 32 কোটি টাকা খরচ হয়েছে, আগের বারই 10 লক্ষ কত কোটি টাকা যেন খরচ হয়েছে। আর ভাবুন তার আমলে এই অবস্থা। মানে এর আগে এরকম অনেক হয়েছে, ব্যাপনে প্রচুর মানুষ মারা গেছে এই মেডিকেলের পরীক্ষা, মধ্যপ্রদেশ বিজেপি সরকারে ছিল, উত্তরপ্রদেশে পিএসসির কোশ্চেন লিক আউট হয়ে গেছে, এরকম অনেক হয়েছে এর আগে। কিন্তু আমি ভাবছি মানে এগুলো ভাবতে গেলে না তখন হাত পা কাঁপা শুরু হয়। আমি আসলে এগুলো আরো বলতে চাইনি, এই বিষয়টা নিয়ে করতেই চাইনি, কারণ এটার সাথে জড়িত যে চিন্তাগুলো আমার মাথায় আসে ওগুলো নিয়ে তখন আমার খুব অস্বস্তি হয়। আপনি ভাবুন যে এই ছেলেটা আজকে বা যেই মেয়েটা এই মানে প্রাইভেটে পড়বে, তারপর এত টাকা দিয়েছে, দিয়ে তারপর কোশ্চেন নিয়েছে, তারপর গিয়ে ডাক্তার হয়ে গেল দিনের শেষে গিয়ে, মানে ওর তো প্রথম টার্গেট থাকবে আমার পিছনে প্রায় 2.5-3 কোটি টাকা খরচ হয়ে গেছে, এটাকে আগে তুলতে হবে। মানে নচিকেতার ওই কথার মতো, ডাক্তার চাইবে রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন, অর্ধেক টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক দালালি তিনিই নেবেন। বিষয়টা তো লাস্টে গিয়ে এই জায়গায় দাঁড়াবে। আজকে এগুলো দিয়ে যখন ভাবছি আর লিখছি তখন গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনি ভাবুন এই ইলেকট্রাল বন্ডের কথা আপনাদের মনে আছে না? 12,000 কত 600 কত কোটি টাকা কালেকশন হয়েছিল গোটা ভারতবর্ষে সরকারি পৃষ্ঠপোষকতায় তোলাবাজি। সেখানে বিজেপি 50% এর কাছাকাছি বা তার উপরে পেয়েছিল, 6,000 কত কোটি টাকা বিজেপি পেয়েছিল। এর মধ্যে 932 নাকি 933 কোটি টাকা কেবলমাত্র এই মেডিকেল কোম্পানিগুলো দিয়েছিল, যারা ওষুধের কোম্পানি আছে সেগুলো, আর তার সাথে একটা সম্ভবত বেসরকারি কোনো হসপিটালের চেন। এরা মিলে 900 কত কোটি টাকা সামথিং দিয়েছিল, তার মধ্যে 468 কোটি সামথিং পেয়েছে কেবলমাত্র বিজেপি। আর কে নেই তার মধ্যে? ডাক্তার রেড্ডিস হাইয়েস্ট টাকা দিয়েছে, সম্ভবত 84 কোটি টাকা কত। তারপর আছে টরেন্ট ফার্মা 77 কোটি, ম্যানকাইন্ড, ইন্টাস, অজন্তা, কে নেই এগুলোর মধ্যে? প্রত্যেকে রয়েছে। আপনি যে কোনো নাম মনে করে দেখুন, বেশিরভাগ এখানে পড়ে মানে
অ্যালেম্বিক থেকে শুরু করে যে কেউ পড়ে যাবে এটার মধ্যে। সিরাম ফার্মা ইনস্টিটিউট সবাই রয়েছে এর মধ্যে। ওটা নিয়েও যখন কথাবার্তা শুরু হলো তখন দেখা গেল কেন ওষুধের দাম বাড়ছে, কিছু বিশেষজ্ঞ বলল হয় ওষুধের দাম বাড়াতেই হতো, যে এই টাকাগুলো দিয়ে দেওয়া হয়েছে এই টাকাগুলো তোলার জন্য, আর যদি সেটা না হয় তাহলে ওষুধের গুণগত মান কমাতে হতো। এবং দেখা গেছে যে ওষুধের এই যে মূল্যায়ন নির্ণায়ক যে সংস্থাগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে 102টি এরকম ওষুধ রয়েছে যার মধ্যে আপনার প্যারাসিটামল, অ্যামোক্সিসিলিন এগুলো সব পড়ে, প্রেশারের ওষুধ এগুলো সব পড়ে, যেগুলো দিয়ে বানানো হয়। এগুলো হয় গুণগত মান কমে গেছে, নাহলে দাম বেড়ে গেছে। যারা আপনারা রেগুলার ওষুধ খান তারা জানেন। তাহলে ভাবুন একটা সিস্টেম যেখানে পড়ার থেকে শুরু করে যেই মানুষটি হাসপাতালে ভর্তি হবে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত গোটা লাইনটা করাপ্টেড হয়ে গেছে। এই জন্য এই বিষয়টা নিয়ে আমি বলতে চাইনি প্রথমে, যে আমি জানি এগুলো নিয়ে বলতে গেলে এই বিষয়গুলোকে আমাকে জড়িয়ে ধরবে। তবে যাই হোক, ধর্মেন্দ্র প্রধান সামনে এসছে, মোদী আসবেন এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা জানেন যখন যেতে লোকসভাতে তখন নরেন্দ্র মোদীর মুখ মিডিয়ারা সামনে আনে, হারলে জেপি নাড্ডার। সেম কেস এখানে, যে পরীক্ষা পে চর্চা যখন হবে তখন নরেন্দ্র মোদী সামনে আসবে, কিন্তু যখন এই কথাগুলো বলতে হবে সামনে আসতে হবে তখন ধর্মেন্দ্র প্রধান আসবে। এবং সেই এসছে, সে উচ্চ পর্যায়ে ইসরো থেকে শুরু করে আরো বড় বড় জায়গায় সব প্রাক্তন কর্তাদেরকে নিয়ে কমিটি বানিয়েছে। এই কমিটি 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে, এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির উপরে একটা তদন্ত তারা করবে সবকিছু নিয়ে। এটা একটা ভালো দিক। কংগ্রেস এর আগে পেপার লিক নিয়ে বলেছিল যে একটি আইন আনা হবে যাতে এগুলো বন্ধ হয়। যাই হোক, এদেরও টনক নড়েছে। এর আগে এরাও এটা নিয়ে কথা বলেছিল, গতকাল মানে শুক্রবার থেকে এরকম একটি আইন প্রণয়ন হয়েছে এবং লাগুও হয়ে গেছে। এটা একটা ভালো দিক। আর তারপর এই প্রথম মনে হয় দায় স্বীকার করেছে যে একটা ভুল হয়ে গেছে। আর এটা হচ্ছে গণতন্ত্রের একটা সব থেকে বড় দিক, যে বিরোধীরা শক্তিশালী হলে বা মানুষ যখন মুখ ফিরিয়ে নেয়, একটা কানমলা দিলেই যে মানে সাথে সাথে পা মাটিতে চলে আসে ভগবান বা অন্তরাত্মার বা কি বলবো পরমাত্মার সন্তানের থেকে, সেই জায়গাটা ভালো হয়েছে, স্বীকার করেছে এই প্রথম। এটা একটা ভালো দিক। ভুল হতেই পারে, তবে সেটার যাতে পুনরাবৃত্তি হলে সেটা অন্যায় হয়ে যায় সেটা যাতে না হয়, এবং ভুলটা স্বীকার করে নেওয়াই গণদেবতার যে পারমিশন বা নির্দেশ বা যে জনমত তার উপর ভিত্তি করেই সরকার গঠিত হয়। তাই পরমাত্মার সন্তানও গণদেবতার নিচেই থাকে। সেই জায়গা থেকে ভালো এটা মাটিতে পা রয়েছে এবং স্বীকার করেছে যে একটা কিছু হয়েছে এবং এটা নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছে, এটা ভালো দিক। তবে নরেন্দ্র মোদী সামনে আসবে এটা আশা করলে একদম খুব বোকামি হবে, যতটুকু করেছে এটাই এনাফ। এর আগে মণিপুর নিয়ে একটা কথা বলারও লোক ছিল না, অনেক কষ্ট অমিত শাহ বলেছিল, নরেন্দ্র মোদী তো 2 মিনিট নাকি কথা বলেছে। তো যাই হোক, এরকম জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে বলা শুরু হয়েছে। ঠিক আছে, এখন দেখা যাক কিভাবে কি মেকআপ করা হয়। তবে দেশের ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনিগুলো না খেলাই ভালো। আর যদি মানে কি বলবো, এটা যদি ভোটের আগে হতো, ভাবুন এক অযোধ্যা মানে 2000 রাস্তা, রাস্তার পাশে মানে ভক্তিপথ প্রশস্ত গিয়ে 2000 দোকানপাট, মন্দির মসজিদ বাড়িঘর ভাঙা হয়েছে, তাতেই রাম ছেড়ে দিয়েছে বিজেপির হাত, এবং নরেন্দ্র মোদীও রাগ করে রামের হাত ছেড়ে দিয়েছে, এখন সে জগন্নাথকে নিয়ে আছে। এটা যদি ভোটের আগে হতো, মানে জগন্নাথ যদি টের পেত এটা, তাহলে জগন্নাথও নরেন্দ্র মোদীর হাত ছেড়ে দিত। যাকগে, ঠিক আছে, মানে এখনো পর্যন্ত সরকার ইনিশিয়েটিভ নিয়েছে, এটা একটা ভালো দিক। এবং চলুক, যাতে অন্যায়টা আর না হয়, ভবিষ্যৎ যাতে দেশের সুরক্ষিত থাকে। আর কেবলমাত্র তো ভবিষ্যৎ না, এগুলা সর্বভারতীয় পরীক্ষা, এতে একটা দেশের সম্মানও জড়িত থাকে। সেই জায়গাটা যাতে দেশের সম্মান অক্ষুণ্ণ না হয়, সেই জায়গাটা দেখা উচিত সকলের। নমস্কার, ভালো থাকবেন।